বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টা আলোচনা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই জায়গায় একটা জিনিস শেখানো হবে, ক্যালকুলাসের একটা অংশ, যে অংশটা আমাদের পদার্থবিজ্ঞান 2 পত্রের মধ্যেই বারবার লাগবে। ক্যালকুলাসের একটা অংশ আমি দেখাবো এই অধ্যায়ে, যে অংশটা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2 পত্রের মধ্যেই বারবার লাগবে। আমি যখন এটা বুঝাবো একটু জোর দিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমরা এই ছোট্ট একটা জিনিস ভালো করে বুঝে রাখতে পারো। এই ছোট্ট জিনিসটা বুঝে রাখলে 2 পত্রের মধ্যেই বিভিন্ন জায়গায় এটাকে তোমরা ব্যবহার করতে পারবা, মূলত ইন্টিগ্রেশনের অংশটা। ওকে, আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দেই। আমরা পড়ব অধ্যায় 3। অধ্যায়ের নাম হচ্ছে গতিবিদ্যা। অধ্যায় 3, অধ্যায়ের নাম হচ্ছে গতিবিদ্যা। তাহলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হলো স্থিতি, আর একটা হলো গতি। তো স্থিতি বা গতি ব্যাখ্যা করার জন্য প্রথমে জানা লাগে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলে সেটা আমি ভেক্টরের মধ্যে আলোচনা করেছি। ভেক্টর থেকে প্রসঙ্গ কাঠামোর ধারণাটা তোমরা নিয়ে নিবা, তারপরে এই জায়গায় আসতে হবে। ওকে, স্থিতি কাকে বলে? পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন না ঘটালে বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। স্থিতি কাকে বলে একটু ভালো করে বুঝে নেই। পারিপার্শ্বিকের সাপেক্ষে মানে হচ্ছে আমাদের আশেপাশে যে পরিবেশটা আছে এর সাপেক্ষে, সময়ের সাথে। সময়ের সাথে মানে হচ্ছে সময় চলতেছে, কিন্তু এই সময়ের সাথে সাথে বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন না ঘটায়, তাহলে বস্তুর ওই অবস্থাটাকে স্থিতি বলে। বস্তুর ওই অবস্থাটাকে কি বলে? স্থিতি বলে। একটু ভালো করে বুঝে নেই। মনে করো যে কোনো একটা মুহূর্তে এ অবস্থানে একটা বস্তু আছে। এখন এটাকে যদি আমি পারিপার্শ্বিক বলি, অর্থাৎ যদি একটা প্রসঙ্গ কাঠামো বলি, এখন সময় হলো 10টা 5 মিনিট 30 সেকেন্ড। এরপরে 10টা 5 মিনিট 31 সেকেন্ড হবে, 32 সেকেন্ড হবে, 33 সেকেন্ড হবে। সময় চলছে, কিন্তু বস্তু এ অবস্থানে ছিল, এ অবস্থানে আছে, অর্থাৎ বস্তু তার এই অবস্থানের কোনো পরিবর্তন ঘটায়নি। বস্তুর এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। বস্তুর এই অবস্থাটাকে কি বলা হবে? স্থিতি। আমি আরেকটু উদাহরণ দেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন দাঁড়িয়ে আছি, আরও 2 সেকেন্ড অতিক্রান্ত হলো, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে সময়ের সাথে সাথে আমার চারপাশের যে পরিবেশটা আছে তার সাপেক্ষে আমি আমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছি না। তাহলে আমার এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি। সংজ্ঞাটা শুধু মুখস্থ করলে হবে না, ভালো করে বুঝে রাখতে হবে। পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন না ঘটালে বস্তুর ওই অবস্থাকে বলা হবে স্থিতি। স্থিতি যখন আমরা বুঝে যাব তখন আমাদের জানতে হবে গতি কি। আমি একটু লিখে দিচ্ছি। গতি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তুর ওই অবস্থাকে
গতি বলে। বস্তুর ওই অবস্থাকে কি বলা হবে? গতি বলা হয়। তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটালে, অর্থাৎ আমি এই জায়গায় এখন আছি, 1 সেকেন্ড পরে এই জায়গায় আছি, আরও 1 সেকেন্ড পরে আবার এই পাশে চলে আসলাম, তারপরে আবার এখানে চলে গেলাম, তাহলে সময়ের সাথে সাথে আমার অবস্থানের পরিবর্তন ঘটতেছে। তাহলে আমার এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় গতিশীল অবস্থা, অর্থাৎ গতি বলা হয়। গতিশীল অবস্থা অর্থাৎ গতি। আশা করি সবাই মোটামুটি স্থিতি আর গতি বুঝতে পেরেছ। স্থিতি এবং গতি দুইটাই দুই প্রকার করে, একটা হলো আপেক্ষিক স্থিতি আর একটা হলো পরম স্থিতি। গতির ক্ষেত্রেও তাই, একটা হলো আপেক্ষিক গতি আর একটা হলো পরম গতি। ওইগুলো আমরা একটু জানবো এখন। পরম স্থিতি, পরম স্থিতিশীল বা স্থির কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু স্থির থাকলে বস্তুর ওই অবস্থাকে পরম স্থিতি বলে। পরম স্থির বা পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু স্থির থাকলে বস্তুর ওই অবস্থাকে পরম স্থিতি বলে। ওকে, একটু বুঝিয়ে নেই, খেয়াল করো। আমি এখন এই রুমের ভিতর দিয়ে হাঁটতেছি, কার সাপেক্ষে হাঁটতেছি? আমার এই রুমের মধ্যে যে ওয়াল আছে, ওয়ালের সাপেক্ষে আমি এখন গতিশীল। ওয়ালের সাপেক্ষে আমি এখন গতিশীল, এটাকে বলা হচ্ছে গতি। হ্যাঁ, বুঝেছিলাম। এবার আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই জায়গায় দাঁড়িয়েছি কার সাপেক্ষে? আমার এই রুমের মধ্যে যে ওয়াল আছে, এই ওয়ালের সাপেক্ষে আমি এখন স্থির। এখন এই ওয়ালটা পরম স্থির কোনো বস্তু কিনা, অর্থাৎ একেবারে স্থির কোনো বস্তু কিনা ওয়ালটা, সেটা আমাদের বুঝতে হবে। এখানে যেটা বলা হচ্ছে পরম স্থির বা পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে। পরম স্থির, পরম মানে হচ্ছে চিরন্তন, অর্থাৎ সব সময়ের জন্য। পরম মানে হচ্ছে চিরন্তন, অর্থাৎ সব সময়ের জন্য। এখন এই ওয়ালটা সব সময়ের জন্য স্থির কিনা? হ্যাঁ, তোমরা উত্তর দিবা অবশ্যই, মানে অবশ্যই এই ওয়ালটা স্থির স্যার। কেন? কারণ আমি যখন 5 বছর বয়সে ছিলাম তখন এই ওয়ালটা এই জায়গায় ছিল। আমার বয়স যখন এখন 10, তখনও এই ওয়ালটা এখানে আছে। তাহলে তো ওয়ালটা পরম স্থির, অর্থাৎ এটা নড়াচড়া করে না। কিন্তু আমরা জানি এই পৃথিবীটাই ঘুরতেছে। এই পৃথিবীটা যদি ঘুরে তাহলে আমাদের এই ওয়ালটাও এক জায়গায় স্থির নাই, ওয়ালটাও ঘুরতেছে। আর ওয়ালটা যদি ঘুরে তাহলে ওয়ালটাকে পরম স্থির বস্তু বলা যায় না। একটা বিল্ডিংকে বা একটা গাছকে পরম স্থির বস্তু বলা যায় না, কারণ এই মহাবিশ্বে কোনো বস্তুই পরমভাবে স্থিতিশীল না বা স্থির না। তাহলে কোনো বস্তুই যেহেতু পরম স্থির নাই, তাহলে তার সাপেক্ষে আরেকটা বস্তু স্থির যদি থাকে তখন তাকে বলা হবে ওই বস্তুর পরম স্থিতি। তাহলে পরম স্থির বস্তু না থাকার কারণে পরম স্থিতির কোনো অস্তিত্ব নাই। পরম স্থিতির কোনো অস্তিত্ব নেই। প্রশ্ন হলো এটা আমরা শিখলাম কেন? এটা শিখার দরকার আছে। কারণ কি? ব্যাখ্যাটা দেই আমি। একটা মানুষ আদর্শ অর্থাৎ ভালো হইতে চায়, আরেকজনের অনুসরণীয় হইতে চায়। এখন ভালো মানুষ তুমি কাকে বলবা? 100% ভালো মানুষ তো বলা যাবে না কাউকে, কোনো না কোনো ভুল ত্রুটি তার মধ্যে থাকবেই।
যদি 100% ভালো মানুষ তুমি তাকে বলতে না পারো, তাহলেও তাকে তুমি কি বলো? ভালো মানুষ বলো। কিভাবে আমরা এটা মেজারমেন্ট করি? কোনো একটা মানুষের মধ্যে যদি 50%-এর বেশি ভালো গুণ থাকে আর কম সংখ্যক খারাপ গুণ থাকে, তখন তাকে আমরা ভালো হিসেবে সাব্যস্ত করি। আর যদি বেশিরভাগ গুণই তার মধ্যে খারাপ থাকে, কম অংশ তার মধ্যে ভালো থাকে, তখন তাকে আমরা খারাপ বলি। এখন তুমি ভালো হইতে চাও, একটা আদর্শ মানে যাইতে চাও, ওই আদর্শ মানটা হলো 100%, কিন্তু আমি 100%-এ কখনোই পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের জানা লাগবে পরম স্থিতি, পরম গতি, দুইটাই জানা লাগবে। দুইটার একটার অস্তিত্ব নাই, কিন্তু এটা আমাদের জানা লাগবে যে আসলে পরম স্থিতি বা পরম গতি কাকে বলে। সেটা জেনে থাকলে, তুমি যদি জানতে পারো, তাহলে তুমি আরেকজনের সাথে মানে আরেকটা বস্তুর সাথে কম্পেয়ার করতে পারবা। আর এই কারণে এই পরম স্থিতি আমরা পড়ব। তাহলে পরম স্থিতি কি? আরেকবার রিপিট করি। এমন একটা বস্তু যেই বস্তুটা সারা জীবনের জন্য এক জায়গায় স্থির, তার সাপেক্ষে যদি আরেকটা বস্তুকে তুমি স্থির এক জায়গায় রাখতে পারো, তখন ওই দ্বিতীয় বস্তুর এই অবস্থাটাকে বলা হবে পরম স্থিতি। যেহেতু একটা বস্তুকে নির্দিষ্ট করে এক জায়গায় স্থির করে রাখা সম্ভব না, তাই পরম স্থিতিও আমাদের পক্ষে পাওয়া বা খুঁজে পাওয়া সম্ভব না। এবার আমরা দেখব পরম গতি। পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকলে বস্তুর ওই অবস্থাকে পরম গতি বলে। এখানে দেখো সংজ্ঞাটা কি লিখলাম। আগেরটা পরম স্থির বস্তুর সাপেক্ষে, এইবারও একটা বস্তু নিবা যেই বস্তুটা একেবারে স্থির, তার সাপেক্ষে যদি আর একটা বস্তু গতিশীল হয়, তখন ওই দ্বিতীয় বস্তুর যে অবস্থাটা সেটাকে বলা হবে পরম গতি। আমরা দেখেছি পরম স্থিতি নাই, যেমন পরম গতিও একইভাবে নাই, কিন্তু তারপরে আমাদের জানা লাগবে। ওকে, এইবার যাব আমরা আপেক্ষিক স্থিতি। সংজ্ঞাগুলো সহজ। আপেক্ষিক স্থিতি কোনো বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু স্থির থাকলে বস্তুর ওই অবস্থাকে আপেক্ষিক স্থিতি বলে। কোনো বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু স্থির থাকলে বস্তুর ওই অবস্থাকে আপেক্ষিক স্থিতি বলে। যেমন এই রুমটাকে একটা বস্তু ধরলে তার সাপেক্ষে আমি এখন স্থির, তাহলে রুমের সাপেক্ষে আমি স্থির, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক স্থিতি। আমার সামনে একজন স্টুডেন্ট বসে আছে, ওর সাপেক্ষে আমি এখন স্থির, ও বসে আছে আমিও দাঁড়িয়ে আছি, এখন দুইজনের সাপেক্ষে দুইজনই কি স্থির, কেউ গতিশীল না। আবার একটা বাসের মধ্যে দুই বন্ধু পাশাপাশি বসে আছে, একটা বাসের দুইটা সিটে দুই বন্ধু পাশাপাশি বসে আছে, সেই জায়গায় বাসটা একদিকে চলছে, কিন্তু এই দুই বন্ধু একজনের সাপেক্ষে আরেকজন তাদের অবস্থানের পরিবর্তন করতেছে না। সেই ক্ষেত্রে একজনের সাপেক্ষে আরেকজনের যে স্থিতি তাকেও বলা হবে আপেক্ষিক স্থিতি। একজনের সাপেক্ষে আরেকজনের, কিন্তু রাস্তার সাপেক্ষে কিন্তু তাদের স্থিতি বলা যাবে না, তারা হবে তখন গতিশীল। রাস্তার সাপেক্ষে তারা গতিশীল, রাস্তার দুই পাশে যে গাছপালাগুলো আছে তাদের সাপেক্ষেও তারা গতিশীল, কিন্তু এক বন্ধুর সাপেক্ষে আরেক বন্ধুর স্থির, এক বন্ধুর সাপেক্ষে আরেক বন্ধু স্থির। দুই বন্ধু একই বাসের মধ্যে আছে এবং দুইটা সিটে বসে আছে, নড়াচড়া করতেছে না, ওই অবস্থায় একজনের সাপেক্ষে আরেকজন স্থির, এই অবস্থাটাকে বলা হবে আপেক্ষিক স্থিতি। ওকে,
এবার যাব আমরা আপেক্ষিক গতি। কোনো বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু গতিশীল থাকলে, গতিশীল থাকলে বস্তুর ওই অবস্থাকে আপেক্ষিক গতি বলে। একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম আমি, দুই বন্ধু বাসের মধ্যে বসে আছে, এবার রাস্তার সাপেক্ষে দুই বন্ধু গতিশীল, তাহলে রাস্তার সাপেক্ষে দুই বন্ধুর যে গতি, এই গতি অবস্থাটাকে বলা হবে আপেক্ষিক গতি। এটাকে পরম গতি বলা যাবে না, কারণ রাস্তাটাও পরমভাবে স্থিতিশীল না বা চিরন্তন স্থির না। যেহেতু পৃথিবী ঘুরতেছে, তাহলে রাস্তাটাও ঘুরতেছে, আর এই কারণে কোনো কিছুই এই পৃথিবীতে পরম নয়, সব কিছুই আপেক্ষিক। পৃথিবীতে কোনো কিছুই পরম নয়, সব কিছুই কি আপেক্ষিক, এটা মাথায় রাখতে হবে। আমি আশা করি তোমরা চারটা সংজ্ঞা মোটামুটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে পরে আবার জানাবা। ওকে, এইবার আমি নতুন টপিকে চলে যাচ্ছি। তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম ভেক্টরের মধ্যে দূরত্ব আর সরণ। দূরত্ব আর সরণ, দূরত্বটা হচ্ছে স্কেলার আর সরণটা হচ্ছে ভেক্টর। দূরত্বটা হচ্ছে স্কেলার, সরণটা হচ্ছে ভেক্টর। তোমরা এই বিষয়গুলো এই বিষয়গুলো 9-10-এ পড়েছো যেহেতু, এই জন্য আমি খুব ডিটেলসে বলতে যাচ্ছি না, তারপরেও দেখি কতটা বলা যায়। সরণ, পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে নির্দিষ্ট দিকে, পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ঘটনাটা কি? মনে করো এ অবস্থানে একটা বস্তু আছে, টি সময় পরে বস্তুটা বি অবস্থানে চলে গেল, তাহলে এ অবস্থান থেকে টি সময় পরে বস্তুটা বি অবস্থানে চলে গেল, আর এ অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার সময় সে নির্দিষ্ট দিকে গেল, নির্দিষ্ট দিকে গেল, এ থেকে বি এর দিকে। সে কিন্তু তার দিকের পরিবর্তন ঘটায়নি। যদি দিকের পরিবর্তন ঘটায় তাহলে সেই জায়গায় দিক নির্দিষ্ট থাকে না। যেহেতু এই জায়গায় দিকের পরিবর্তন ঘটায়নি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হবে সরণ, এস। সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ডি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। যদি নির্দিষ্ট দিক উল্লেখ করা না হয়, অর্থাৎ দিক যদি পরিবর্তন হয়, তাহলে সেটা আর সরণ থাকবে না, সেটা হয়ে যাবে দূরত্ব। দূরত্বের নির্দিষ্ট দিক থাকে না, আর সরণের নির্দিষ্ট দিক থাকে। এটা আমরা আগেও জেনেছি, এখন একটু জানাইলাম। তাহলে এস দিয়ে প্রকাশ করা হয়। সরণ এর মাত্রা কি হবে বা সরণের একক কি হবে? এখান থেকে এটা একটা দূরত্ব মূলত, তাহলে একক হবে মিটার আর মাত্রা হবে এল। সরণের মাত্রা হবে এল, ক্যাপিটাল এল, এগুলো আমরা জানি। ওকে, এইবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে বেগ। সহজ সংজ্ঞা, সরণের হারকে বেগ বলে। এই জায়গায় আবার একটা জিনিস উল্লেখ করতে হবে,
সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। তাহলে তোমরা এই জায়গায় লিখে নিতে পারো, এই জায়গায়, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। সময়ের সাপেক্ষে, ওকে বলে দিচ্ছি, সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। হার বললেই সময় দিয়ে ভাগ বুঝায়, হার বললেই সময় দিয়ে ভাগ বুঝায় সাধারণত, কিন্তু এই হারটা সময় ছাড়া অন্য কিছুর সাপেক্ষেও হতে পারে। এই হারটা সময় ছাড়া অন্য কিছুর সাপেক্ষেও হতে পারে। যেহেতু অন্য কিছুর সাপেক্ষে হতে পারে, এই জন্য আমরা লিখে দিলাম সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। বেগ তোমরা জানো, বেগ v = s/t। মানেটা কি? টি সময়ে সরণ ঘটে হচ্ছে s, একক সময়ে সরণ হচ্ছে s/t। এই একক সময়ে যে সরণ হয় তাকেই বলা হচ্ছে সরণের হার। একক সময়ে যে সরণ হয় তাকে বলা হচ্ছে সরণের হার। তাহলে সরণের হারকে বেগ বলে উল্লেখ করে দিতে পারো সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে না বললে একটু ভুল থেকে যায়। যাই হোক, এইগুলো পরীক্ষায় তো আসবে না, আমাদের জেনে রাখতে হবে, এগুলো জানা থাকা ভালো। এবার আমাকে বলো, বেগের একক কী হবে? মিটার/সেকেন্ড। আর বেগের মাত্রা কী হবে তাহলে? L/T⁻, L/T⁻। ওকে, তাহলে বেগ হলো। এবার আমরা জানতে চাই বেগ কত প্রকার। এক নাম্বার আছে সমবেগ, সমবেগ। তারপরে আছে অসমবেগ, তারপরে আছে মধ্যবেগ বা গড়বেগ, সমবেগ, অসমবেগ, মধ্যবেগ বা গড়বেগ, এই বেগগুলো আমরা জানি। ওকে, সমবেগ কাকে বলে? যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান সরণ ঘটায় তাহলে তাকে বলা হবে সমবেগ। যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান সরণ ঘটায় তাহলে ওই বস্তুর বেগকে বলা হবে সমবেগ। আর যদি সমান সময়ে সমান সরণ না ঘটায় তাহলে তাকে কি বলা হবে? অসমবেগ। এবার গড়বেগ কাকে বলে? যতগুলো বেগ থাকবে সবগুলো বেগের যোগফল ডিভাইডেড বাই বেগের সংখ্যা, গড়বেগের মানে রাশিমালা বের হয়ে যাবে। যদি তুমি দুইটা বেগ নাও, 19-এ যেটা পড়েছে এরকম, যদি তুমি দুইটা বেগ নাও u+v/2 এভাবে করবা। যদি তিনটা নাও, তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করবা। চারটা নিলে 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করবা। এইভাবেই গড়বেগ পাওয়া যায়। এইটা কখন প্রযোজ্য? এটার ক্ষেত্রে মনে রাখতে হবে, এইটা প্রযোজ্য হলো সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণ অথবা সমমন্দন দুইটাই হইতে পারে। তাহলে আমি লিখে দিলাম এটা হলো সমত্বরণের ক্ষেত্রে। আরেকটা গড়বেগ আছে, সেই গড়বেগটা আমাদের জানা লাগবে, s/t। এখানে এসটা কি? এসটা হলো মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। আর টিটা হলো মোট সময়। এই জায়গায় গড়বেগ বের করা হয় এইভাবে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এটা মূলত হয়ে যায় গড় দ্রুতি। কী হয়ে যায়? গড় দ্রুতি। এটা আমি বলেছি সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। আর এইটা সমত্বরণ অসমত্বরণ সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটার কোনো নির্দিষ্ট বাউন্ডেন্স নেই। এটা কখন কিভাবে হয় আমি একটা উদাহরণ দেই তোমাদের। উদাহরণটা দেখো, বুঝতে পারো কিনা। মনে করো তুমি ঢাকা থেকে, তোমার বাড়ি হচ্ছে ধরে নিলাম রাজশাহী, তোমাদের বাড়ি। তো ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য তুমি যাইতে পারো ট্রেনে, আবার যাইতে পারো বাই রোড, যেভাবেই যাও। তুমি বাসা থেকে যখন বের হলা
তখন সময় হলো সকাল 10টা 30 মিনিট, সকাল 10টা 30 মিনিট। আর তুমি যখন তোমার রাজশাহীর বাড়িতে গিয়ে পৌঁছালা তখন সময় হলো বিকাল 5টা 30 মিনিট। তাহলে সকাল 10টা 30 মিনিট থেকে যাত্রা শুরু, তুমি গিয়ে পৌঁছাইলা বিকাল, এটা হলো এম, 5টা 30 মিনিটে, এটা হলো পিএম। তাহলে কয় ঘন্টা সময় লাগলো? 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা সময় লাগলো। টোটাল টাইম 7 ঘন্টা। টি ইজ ইকাল টু 7 আওয়ার, টি ইজ ইকাল টু 7 আওয়ার। এইবার তোমার যাত্রা পথটা একটু দেখো। তুমি বাসা থেকে বের হয়েছো, হেঁটে হেঁটে রোড পর্যন্ত আসছো, সেই সময় তোমার একটা ব্যাগ ছিল। আবার রোডের মধ্যে এসে কতক্ষণ দাঁড়াইছিল একটা রিক্সার জন্য। তুমি যাবা কমলাপুর রেল স্টেশনে অথবা একটা সিএনজির জন্য, ওইখানে দাঁড়াইছিলা, ওইখানে তোমার ব্যাগ ছিল 0। এবার তুমি সিএনজিতে বা রিক্সায় উঠলা, রিক্সা চলতেছে বা সিএনজি চলতেছে, তখন সিএনজির একটা ব্যাগ আছে। আবার যে জায়গায় গিয়ে নামলা, সেই জায়গায় গিয়ে দাঁড়াইছিলা, সেই সময় ব্যাগের মান 0। আবার তুমি ট্রেনে উঠলা, ট্রেনে উঠে কতক্ষণ বসে থাকলা, তখনও ব্যাগের মান 0। ট্রেন আবার চললো, জায়গায় জায়গায় গিয়ে দাঁড়াইলো, এইভাবে গিয়ে আবার একটা স্টেশনে গিয়ে নামিয়ে দিল তোমাকে, ওইখান থেকে আবার রিক্সা নিয়ে বাড়ি গেলা। তাহলে রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমরা দেখব না, আমরা দেখব টোটাল টাইম এত। এইবার তোমার টোটাল দূরত্ব কত, এইবার তোমাদের জানতে হবে টোটাল দূরত্ব কত। ধরে নিলাম এসের মান 250 কিলোমিটার, তাহলে এসের মান 250 আর টি এর মান 7, এইখানে বসিয়ে দিলে যেই বেগটা বের হবে ওইটাকেও বলা হয় গড়বেগ, ওটাকেও বলা হয় গড়বেগ, গড় দ্রুতি বলতে পারো। ওকে, তাহলে সমবেগ শিখলাম, অসমবেগ শিখলাম, গড়বেগ শিখলাম। তাৎক্ষণিক বেগ আছে একটা, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগটা একটু পরে পড়াবো। তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ দুটো একসাথে পড়াবো আমি। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হলো ত্বরণ কাকে বলে। ত্বরণ, এই বিষয়গুলো তোমরা জানো। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তোমরা সবাই জানো এটা হচ্ছে এমন, ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তোমরা এটাই জানো, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা এই অধ্যায়ে ইউ এর পরিবর্তে বসাবো ভি নট, ইউ এর পরিবর্তে বসাবো ভি নট। এই অধ্যায়ে এসে 9 10-এ তোমরা ইউ শিখেছো, ইউ বসাইলেও কোনো অসুবিধা নাই আসলে। তো ভি নট কেন, ভি নট দিয়ে কী বোঝায় সেটা একটু দেখে নেই। আসলে ভি নট আর ইউ এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, এইগুলো আসলে আমাদের এক একটা প্র্যাকটিক্যালের সমীকরণ আর কি। যদি আমরা বাস্তবে এই প্র্যাকটিক্যালগুলো করতাম তাহলে আমাদের এইটা হয়তো আদি বেগ, এটা হয়তো শেষ বেগ, এটা হলো সময়, আর এটা হলো টি বা সময় টি, আর এটা হলো ত্বরণ। এইগুলো হচ্ছে আমরা যদি প্র্যাকটিক্যাল করি তাহলে এইগুলো লাগবে। এখন ফিজিক্স যখন পড়বো তখন প্র্যাকটিক্যালি পড়া উচিত। যদি মুখস্থ টাইপের পড়ো তাহলে তুমি ঝামেলাই থাকবে সারা জীবন, ঝামেলার শেষ হবে না, পরীক্ষার আগ পর্যন্ত তোমার কোনো ঝামেলা শেষ নেই। আর যদি বুঝো তাহলে দেখবে ফিজিক্সটা সহজ। তাহলে প্র্যাকটিক্যালটা কীরকম, মনে করো এটা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাবো। এই জায়গায় একটা দাগ দিলাম, এই জায়গায় একটা দাগ দিলাম, মাঝে দূরত্ব হলো 5 মিটার। তাহলে এটা হলো এস, সরণ এস। এইবার এইটা দাগের ভিতরে যখন একটা গাড়ি ঢুকলো, সেই মুহূর্তে গাড়ির ড্রাইভারের পাশে যদি তুমি বসা থাকো তাহলে সেই মুহূর্তে গাড়ির ভিতরে তুমি মিটারের মধ্যে দেখতে পাবা, স্পিডোমিটারের মধ্যে, যে গাড়ির স্পিডটা কত।
সেই মুহূর্তে যেই বেগ তাকে আমরা যদি ভি বলি, সেই মুহূর্তে যে সময় সেটা হলো টি ইজিক্যাল টু 0। ভি মানে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি হলো ভি। এইবার যখন এখান থেকে গাড়িটা বের হয়ে গেল সেই মুহূর্তে সময় টি, টি ইজিক্যাল টু টি, আর সেই মুহূর্তে বেগের মান ভি। তাহলে দুইটাই ভেলোসিটি, দুইটা ভেলোসিটির মধ্যে পার্থক্য কোথায়? এটা হলো শুরুর ভেলোসিটি আর এটা হলো শেষের ভেলোসিটি। তাহলে শুরুতে সময় কত? 0, এই কারণে এখানে দিয়ে বুঝাবো 0। তার মানে কি 0 সময়ে বেগ, 0 সময়ে বেগ। তাহলে এটাকে কি লেখা যায়? ভিটি। এটার মানে হচ্ছে টি সময়ে বেগ। যখন সময় টি তখন বেগ হলো ভিটি, আর যখন সময় 0 তখন বেগ হলো ভি 0। এইটাকে পরে লেখা হলো শুধু ভি। তাহলে এটা দিয়ে বোঝায় শেষ বেগ, আর ভি নট দিয়ে বোঝায় আদি বেগ। আদি বেগ মানে হচ্ছে শুরুতে বেগ, আদি মানে শুরু, আদি মানে শুরু, শুরুতে বেগ হচ্ছে ভি নট, আর একেবারে লাস্টে গিয়ে বেগ হচ্ছে ভি। আশা করি ভি নট কেন ব্যবহার করি সেটা বোঝাতে পেরেছি। এই জায়গায় আদি বেগ ভি নট, শেষ বেগ ভি। তাহলে এখান থেকে এখানে যেতে সময় লাগছে টি, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ভি নট। একক সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এ। তাহলে এটা হলো ত্বরণের সমীকরণ। লেখা যায় এ ইজিক্যাল টু ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। এবার বলো ত্বরণের একক কি হবে? ত্বরণের একক যদি বেগ থেকে বেগ বিয়োগ করি সেটাও বেগই হবে। টাকা থেকে টাকা বিয়োগ করলে টাকাই হয়, ডলার হয়ে যায় না। আবার ডলার থেকে ডলার বিয়োগ করলে ডলারই থাকে। 10টা মানুষ থেকে 5টা মানুষ মাইনাস করে দিলে 5টা মানুষই থাকে। তাহলে বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগই হবে। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সমান হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা জানো এখান থেকে আমরা মাত্রা লিখতে পারি ত্বরণের এইভাবে এম টি টু দি পাওয়ার মাইনাস 2, টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এই কি লিখলাম? ভুল লিখলাম তো। এল 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 টি টু দি পাওয়ার মাইনাস 2। এল হলো দূরত্বের জন্য। ওকে, তাহলে আমরা ত্বরণ শিখে গেলাম। এইবার ত্বরণের বিভিন্ন প্রকারভেদ আছে। 1 নাম্বার হচ্ছে সমত্বরণ, 2 নাম্বার অসমত্বরণ, 3 নাম্বারে বলা যায় ধনাত্মক ত্বরণ, 4 নাম্বার আছে ঋণাত্মক ত্বরণ। হ্যাঁ, প্রধানত এই ত্বরণকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ আর একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ কোনটা? যদি বেগ বৃদ্ধির হারটা ধনাত্মক হয়, বেগ বৃদ্ধির হার ধনাত্মক, যদি বেগ বৃদ্ধি পায়, যদি বেগ বৃদ্ধি পায় ধনাত্মক ত্বরণ, আর যদি বেগ হ্রাস পায় তাহলে ঋণাত্মক ত্বরণ। এই সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা দুইটাই একসাথে নিয়েছি। পরিবর্তন 2 ধরনের হয়, একটা বৃদ্ধি পেতে পারে আর একটা হ্রাস পেতে পারে। একটা বৃদ্ধি পেতে পারে আর একটা হলো হ্রাস পেতে পারে। যদি বৃদ্ধি পায় তাহলে হবে ধনাত্মক ত্বরণ, আর যদি হ্রাস পায় তাহলে হবে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণের আরেকটা নাম হচ্ছে মন্দন। ঋণাত্মক ত্বরণের একটা নাম কি? মন্দন। তোমরা জানো, তারপরে বলে দিচ্ছি। সমত্বরণ আর অসমত্বরণ। যদি বেগ বৃদ্ধির হার সবসময় সমান পরিমাণ থাকে তাহলে তাকে বলা হবে সমত্বরণ। আর যদি বেগ বৃদ্ধির হার সবসময় সমান না হয় তাহলে তাকে বলা হবে অসমত্বরণ। এগুলো জানি। এখন আমি যেটা বুঝাবো সেটা হলো তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ। এখান থেকেই মূলত আমাদের এই অধ্যায়টা শুরু হবে। তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ। সময়ের ব্যবধান শূন্যের
কাছাকাছি হলে ওই সময় কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। দড়ি ডেলটি ক্ষুদ্র সময়ে বস্তুর ডেলেস সরণ ঘটে। তাৎক্ষণিক বেগ v equal to limit del t tends to 0 del s by del t, v equal to ds by dt। একটু লিখে নাও। আমার মনে হয় তোমাদের অতিরিক্ত সময় দেওয়ার কোনো দরকার নাই, কারণ তোমরা ভিডিও স্টপ করেও লিখতে পারবে। আমি বলে দেই, তাৎক্ষণিক বেগ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময়ে কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। দড়ি ডেলটি ক্ষুদ্র সময়ে বস্তুর ডেলেস সরণ ঘটে। তাৎক্ষণিক বেগ v is equal to limit del t tends to 0 del s বা del t, v equal to ds by dt। মানেটা কি? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, কথাটার মানে হচ্ছে সময়টা শূন্যের কাছাকাছি হলে। আসলে আমরা যে সময় বলি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা অথবা 2 মিনিট, এইগুলো একটা সময় না, সবগুলোই হচ্ছে সময়ের ব্যবধান। কেন সময়ের ব্যবধান? মনে করো আমি এখানে 1 ঘন্টা, আমরা এখানে 1 ঘন্টা পড়ব, তো 1 ঘন্টা পড়ালেখা করব, কথাটার মানে হচ্ছে 10টা থেকে শুরু করলাম 11টা পর্যন্ত। তাহলে 10টা থেকে 11টা 1 ঘন্টা হয় কিভাবে পাই? 11 থেকে 10 বিয়োগ করলে 1 ঘন্টা হয়। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে যদি 1 ঘন্টা হয়, তাহলে এইটা কি পাইলাম? আমরা সময়ের ব্যবধান পাইলাম। এই জন্য এখানে বলছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি কথাটার মানে কি? সময়টা হবে খুবই ক্ষুদ্র। কীরকম ক্ষুদ্র? দেখো, দুই পাশ থেকে, এই পাশ থেকে একটা বাস আসতেছে, এই পাশ থেকে একটা ট্রাক আসতেছে। আসার মুহূর্তে হঠাৎ করে দুইটা বাস আর ট্রাক একসাথে লেগে গেল এক সাইড থেকে। তাহলে ওই যে লেগে যাওয়ার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা হচ্ছে ক্ষুদ্র সময়, যেই সময়টাকে বলা হচ্ছে শূন্যের কাছাকাছি একটা সময়। যখন সংঘর্ষ হয়, তোমরা জানো এই সংঘর্ষটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য হয়, আর ওই সময়টাকে বলা হচ্ছে শূন্যের কাছাকাছি সময়। 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ড, এগুলোকে শূন্যের কাছাকাছি সময় বলা যায়। আরও একটা উদাহরণ দিই, তুমি একটা প্রাইভেট কারের সিটের সাথে বসে আছো, ড্রাইভারের সাথে। সামনে খেয়াল করে দেখতেছো অনেক দূরে যে কোনো একটা গাছ, একটা তাল গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই তাল গাছটা অতিক্রম করার মুহূর্তে এই গাড়িটার বেগ কত থাকে সেটা তুমি দেখতে চাচ্ছ, আগে থেকেই খেয়াল রাখতেছো। তো যখন এই তাল গাছটা অতিক্রম করে ফেললো, সেই মুহূর্তে তুমি গাড়ির মধ্যে দেখলা গাড়ির স্পিড হলো 82 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওই মুহূর্তে গাড়ির যেই বেগ, সেটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তো ওই বেগটা তো খুব অল্প সময়ের জন্য, ওই বেগটা কি? অল্প সময়ের জন্য। এই জন্য আমরা লিখলাম সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময় কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। আমি আবারও একটু চিত্র এঁকে বুঝিয়ে দিই। মনে করো এদিক দিয়ে গাড়িটা যাচ্ছিল, আর এই জায়গায় তাল গাছ ছিল, এই জায়গায়। তো এই জায়গাটা অতিক্রম করার মুহূর্তে ডেল এস দূরত্ব অতিক্রম করতে হবে। কত দূরত্ব? ডেল এস দূরত্ব অতিক্রম করতে হবে। আর এইটা অতিক্রম করতে ডেল টি খুবই ক্ষুদ্র একটা সময় লাগলো। তাহলে বেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি এস বাই টি। এই জায়গায় ডেল এস থাকার কারণে ডেল এস দিলাম,
আর ডেল টি এর জায়গায় ডেল টি দিলাম। যখন এটা লিখবো, লেখার সময় এই ডেল টি এর পরিচয়টা আমরা দিলাম, এই যে জায়গায় ডেল টি এর পরিচয় দিলাম। ডেল টিটা কি? সময়, যেই সময়টা হচ্ছে শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য সময় বলা যাবে না। শূন্যের কাছাকাছি সময় অবশ্যই, কিন্তু শূন্য না। মান শূন্য বসাইলে কিন্তু ইনফিনিটি চলে আসবে। শূন্য না, 0.1, 0.2, 0.3 সেকেন্ড, যেটা ক্ষুদ্র সময় বোঝাচ্ছে, এই জন্য শূন্যের কাছাকাছি বলেছে। শূন্য বলা যাবে না, এই পেজ কিন্তু তোমাদের মধ্যে লাগবে। তাহলে এটার পরিচয় দিলাম জাস্ট এটার সাথে, যে সময়টা হচ্ছে লিমিট, সময়ের লিমিটটা হচ্ছে 0 এর কাছাকাছি, তখন লিখলাম ডেল এস বাই ডেল টি। এটাকে যখন আমি ডি দিয়ে লিখবো, তখন আর এই লিমিট দেওয়ার দরকার নাই, এটা দিয়ে এমনিতেই ক্ষুদ্র বোঝায়। তাহলে ভি ইজ ইকাল টু ডিএস বাই ডিটি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ এটা। এই সমীকরণটার উপরই আমরা পরবর্তীতে কাজ করব। এবার আমরা যেটা দেখব সেটা হলো তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময় কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময় কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। ধরি ডেল টি ক্ষুদ্র সময়ে বস্তুর বেগের পরিবর্তন হয় ডেল ভি। তো এই জায়গায় আমরা লিখব তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি। এই জায়গায় হবে এ, এই জায়গায় হবে ডিভি, আর এই জায়গায় ডিটি। একই রকম দুইটা। এই ক্ষুদ্র সময়ের মধ্যে বেগের একটা পরিবর্তন হবে। তাহলে ক্ষুদ্র সময়ের মধ্যে বেগের পরিবর্তন যদি ডেল ভি হয়, তাহলে একক সময় কত হবে? ডেল ভি বাই ডেল টি। এই ডেল ভি বাই ডেল টি এইটাই মূলত ত্বরণ ছিল। এই ত্বরণটাকে আমরা এখানে লিখলাম ডেল ভি বাই ডেল টি, কিন্তু ডেল টি এর পরিচয়টা দিয়ে দিলাম। ডেল টি এর পরিচয়টা হলো ডেল টি টেন্ডস টু 0। ডেল টি টেন্ডস টু 0, টেন্ডস টু 0 কথাটার মানে হচ্ছে শূন্যের কাছাকাছি সময়। ওকে, এ ইজ ইকাল টু ডিভি বাই ডিটি। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ সমীকরণ, একটা হচ্ছে ভি ইজ ইকাল টু ডিএস বাই ডিটি, আর একটা হচ্ছে এ ইজ ইকাল টু ডিভি বাই ডিটি। এইটার উপরেই পরের ক্লাসটা যেটা নিব আমি, সেইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2 বছরের জন্য। পরের ক্লাস যেটা নিব সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2 বছরের জন্য। অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা, তোমাদের কিছুটা উপকারে আসতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে রাখো, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার ওইখানে চলে যাবে। তো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবাই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের পরবর্তী যারা আসবে ছোটো ভাই বোন, তাদের জন্য ভালো হবে। আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে এটা কিছু স্টুডেন্টের জন্য কিছুটা উপকারে আসে। কারণ অনেক ভিডিও আমি দেখেছি ধারাবাহিকভাবে ভিডিওগুলো চ্যানেলে থাকে না। আমি চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে তোমাদের যেন সব কিছু মোটামুটি ধারণা পাও, 100% না হলেও যেন কিছুটা উপকার তোমাদের হয়। ওকে, আজকে আর দীর্ঘায়িত করলাম না ক্লাসটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।